ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম। পরমাবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং পরমা প্রকৃতি মা শারদার চরণ যুগলে প্রণাম জানিয়ে গ্রামবাসী এবং বিভিন্ন গ্রাম থেকে আগত যাত্রাপ্রেমী সকল দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে বড়দের প্রণাম, ছোটদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কুদলুং যুবনাট্য অপেরার পরিচালনায় নিবেদন করতে চলেছি এই বছরের শ্রেষ্ঠ আকর্ষণীয় যাত্রাপালা মা আগে না বউ আগে, না বউ আগে। রচনা 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 বিমান মণ্ডল মণ্ডল, পরিচালনায় কুদলুং কুদলুং যুবনাট্য অপেরা, নির্দেশনায় বাহাদুর মাহাতো রূপ ধ্বনি আলোকসজ্জা এবং স্ত্রী চরিত্র সংযোজনে মহামায়া ড্রেস হাউস গোলকুন্ডা মঞ্চসজ্জায় এবং ডেকোরেটরে ভৈরব মাহাতো। মাননীয় দর্শক মণ্ডলী, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ মাথায় নিয়ে নিবেদন করতে চলেছি এবছরের শ্রেষ্ঠ আকর্ষণীয় অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, নাচ গান হাসি কান্না হাস্য কৌতুকে ভরপুর বিমানবন্দর রচিত মা আগে না দেখতে পাচ্ছ না সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। প্রশান্ত মহাসাগর থেকে উঠে আসছে একটা ধ্বংসের বার্তা। আমি মহাকালী আর তোমরা যে কংসের বংশ, রক্ত পিপাসু অসুর রাজের অংশ, ধ্বংস অনিবার্য। আমি পাগলা না, আমি আইলো যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে অবিচার, সেখানে আমি বলয়ের দৈত্য হয়ে তোমাদের ছুঁড়ে ফেলবো ওই প্রশান্ত মহাসাগরে। তারপর তোদের ধ্বংস স্তূপে দাঁড়িয়ে তাথই করে নাচবো। আমি আইলো নব চেতনার দূত,
তুলেছ সেই পা ধরে তোমাকে চড়ে দেব মহাশূন্যে। জেনে রেখো ধনির দুলাল, আমি দুর্বিনীত নিঃসংশয়, আমি মহাকালের নটরাজ, আমি ধ্বংস। হা 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 পাগলামি করার জায়গা নয়। এই যে গাড়ি খারাপ হয়ে মেজাজ বিগড়ে আছে, তার মরেছে। রিল্যাক্স রিল্যাক্স ডার্লিং, নো টেনশন। আর কতক্ষণ এই অজগায় নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে? কয়েকটা মুরগার সন্ধান পেলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে ডার্লিং। তার মানে অতি সোজা গাড়িটাকে পিছন থেকে ধাক্কা মারতে হবে, তবে গাড়িটা তোলা যাবে। কিন্তু ধাক্কাটা মারবে কি? এই পাড়া গ্রামের কয়েকটা মূর্খ চেঁচা আমি তো কোনো মানুষই দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু মাঠ আর মাঠ। ওই যে অদূরে একজন চাষের মাঠের দিকে আসছে বলে মনে হচ্ছে। আমি ডাকছি, হ্যালো মিস্টার, হ্যালো। ওই দেখে সে ছাড়া দেবে না, আপনি ইংরেজি বুঝাই না কি করে ছাড়া দেবে। ওটা ডাকতে হলে সহজ সরল বাংলা ভাষায় ডাকতে হবে। তাহলে উপায়, ওটাকে ডাকতে হলে বাংলা ভাষায় ডাকতে হবে। ও বেটা চাষা, ও বেটা, ও চাষা। আরে বাংলা বাংলা, বাংলা? হ্যাঁ। কিন্তু কই বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে এমন ভাষা তো নেই। সে তুই বুঝবি না, এটা হচ্ছে সাধু ভাষা। ও বুঝেছি। কি বুঝেছিস? তোমাদের মতো ভদ্র শিক্ষিত মানুষরা এইরকম অসাধু ভাষায় কথা বলে। ছোট মুখে বড় বড় কথা না আমার একদম সহ্য হয় না। তোমাদের মতো ভদ্র শিক্ষিত মানুষের মুখে এইরকম জঘন্য নোংরা ভাষা শুনতে একদম ভালো লাগে না। তোর নাম কি? আমার নাম নীলকণ্ঠ। নীলকণ্ঠ? হ্যাঁ। তুই একটা কাজ করতে পারবি না। কেন? আমি এখন আমার নিজের কাছে যাচ্ছি। আরে ইডিয়ট চাষা, তোকে 10 টাকা বকশিশ দেব। আমরা কাজ করে পেট ভরাই, তোমাদের মতো অভদ্র সাধু মানুষের দয়ার দান হাতে নিয়ে এই পবিত্র হাত থেকে নোংরা করি না। কি বলিস ছোট লোক? বাংলা। বাংলা? হ্যাঁ, একদম সহজ সরল বাংলা। তোর এত বড় স্পর্ধা যে তুই আমাদের মুখের সামনে কথা বলিস, মুখের উপর কথা বলতে সাহস পাস? এটা স্পর্ধা নয়, এটা স্পর্ধা নয়। স্পর্ধা নয়? না, এটা উপযুক্ত জবাব। কারণ আমরা চাষ না করলে তোমাদের হাতে হাত হবে না। সেই ভদ্রলোকের আমরা কোনো কাজই করি না। সদাম জানুর, তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের উপর কথা বলিস? মুখের উপর না বলা সাহস তুই পেলি কোথায়? এই বুকের ভেতর থেকে দিদিমণি, এই বুকের ভেতর থেকে। কারণ আমরা চাষ না করলে তোমাদের হাঁড়িতে ভাত হবে না। এই গরিবের খেটে খাওয়া কান্না ঘাম রক্তে যে ফসল উৎপন্ন হয়, সেই ফসলে তো এই তোমাদের মতো ভদ্র শিক্ষিত মানুষের পেট ভরায়। গায়ের খেটে খাওয়া মানুষ আজ কারো দয়ায় বেঁচে নেই। কঠোর পরিশ্রম হলো আমাদের জীবন ধারণের একমাত্র রসদ। তোমাদের ব্যবহার আজ আমাদের দু চোখ খুলে দিয়েছে। আমি তোর হাতটা কমতি থেকে ছাড়িয়ে নেব জানো। তোদের মতো অমানুষের শত্রু, মানুষের বন্ধু, অসভ্যমি মানুষ ক্ষমা করি না। এখন যা দেখলে তা সবে মাত্র নমুনা। এরপর যদি বেশি চাপাচাপি করো তাহলে আমার সাহসের পরিচয়টা নিশ্চয় পাবে। তুই আমার সঙ্গে বলতে জানিস আমি কে? তুমি জানে না না ভাও না কেন বন্ধু, ওই গরিব চাষিকে ঢুকা মারার অধিকার তোমার নেই। বলদাও
থেকো না, তাড়াতাড়ি বীজ রুয়ে ফেলো। এই সময় রুইতে পারলে গোছা ধরে যাবে। ছিপ ছিপে জল, গোছানো কথা, এই সময় রুইতে পারলে গোছা ধরে যাবে। তাই তো যাচ্ছিলাম ভাই, কিন্তু এই ভদ্রলোক হঠাৎ চাষা বলে ডাকলো তাই। আর তুমিও বাবুদের ভাষা শেখাতে চলে এলে। মনে রেখো, লোহা না পেটালে যেমন সোজা হয় না, তেমনি অভদ্র অসভ্য মানুষদের রাম ধুলাই না দিলে ভদ্রতা শিখে না। এটা পলাশ ডাঙ্গার গ্রাম। এখানে উচ্চ গলায় চিৎকার করে যদি গায়ের মানুষকে অপমান আর বিদ্রোহ করতে চাও, তাহলে পলাশ ডাঙ্গার ব্লক তোমাদের ছেড়ে কথা বলবে না। আমার বঞ্চিত বিবেকটা হিংস্রের মতো গর্জে উঠে তোমাদের মতো শয়তানদের টুলিটা ছিঁড়ে ফেলে দেবো উর্তকিজ নরক গন্ধে করে যাচ্ছি। শহরের ভদ্রলোক তোমাদের পলাশ জায়গা দেখি, তাহলে পলাশ তোমাদের ছেড়ে কথা বলবে না, কথা বলবে না। আমি দুঃখ করো না, ওই ছোট লোকগুলোকে যদি আমি শাস্তি করতে না পারি, তুমি আমার নামে কুকুর পুষবে। খুব হয়েছে, তোমার ক্ষমতা আমার জানা হয়ে গেছে। ওই শহরের রঞ্জন নামের বাচ্চা গ্রামে যেন বিড়াল হয়ে গেছে। তুমি আমার কাপড় ভেবো না। আজ প্রত্যেক মেজাজটাই নষ্ট হয়ে গেল। চলো দীঘা থেকে যদি নাই যাও হয়, চলো ওই নদীতে যাই নৌকা বিহারি। নদীর মুখে নৌকার মাঝে ফলে বসে আমাদের জীবনের চলার মতো ভবিষ্যৎ এগিয়ে রাখি। এমন মধুর সন্ধ্যা বুঝি না আলোতে আধারে কিছুতেই সম্ভব নয়। এ তোমার আকাশ কুসুম কল্পনা বকুল। জানি শিক্ষা দীক্ষায় আমি কোনোভাবেই তোমার যোগ্য নই, তবু মনে মনে কখন যে আমার পাগল মনটা আমি তোমাকে দিয়ে ফেলেছি তা আমি আজ আর আমার মনেও নেই। আর শুধু আমি এইটুকু জানি যে তোমাকে ছাড়া আমি একটা দিনও বাঁচতে পারবো না গোপাল। বকুল, আমি যে নিঃস্ব সহায় হতদরিদ্র বেকার যুবক, বিধবা মা আর দিনমজুর দাদার কঠোর পরিশ্রমে সংসার চলছে, তাই তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস আমার নেই। তুমি আমাকে ক্ষমা করো। গোপালদা, সত্যি সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না গোপালদা? গরিবের ভালোবাসা সাজে না বকুল। আমিও তো বড় লোকের মেয়ে নই, তবু তোমার মাথার উপর তোমার বাবা আছেন। তোমারও তো আছে দেবীর মতো মা আর কর্তব্যপরায়ণ দাদা। আর আমার তোমার কৃষ্ণ ছাড়া যেমন রাধা, তোমাকে ছাড়া তেমনি যে আমি। বকুল, গোপালদা, আমি তোমাকে সত্যি ভালোবাসি। এই ভালোবাসা স্বর্গীয় পরশের মতো। এই ছাড়ো ছাড়ো, ওই দেখো দিদির পাশ থেকে কারা যেন আমাদেরকে দেখছে, এদিকে এগিয়ে আসছে। কোনো ভয়
চলো আমরা কোথাও হারিয়ে যাই। ওই মেঘের আড়ালে হংস মিথুন হয়ে উড়ে যাবো সেই স্বপ্নের দেশে, যেখানে তোমার আমার ভালোবাসাই থাকবে না কোনো বাধা, থাকবে না কোনো বন্ধন। এমনি করে হাতে হাত ধরে পেঁচা তুলোর মতো উড়বো, আর তুমি গাইবে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। কিছু সময় রেখো আমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, চিরকল্পনা যায় প্রাণে ভোলা। কিছু স্বপ্নে দেখা, কিছু গল্পে শোনা, চিরকল্পনা যায় প্রাণে ভোলা। তার অনুরাগে প্রাণ তুলির ছোঁয়া, তার বলি নয়ন পানে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে, আজ মন ওই রাজবংশীর মতো চঞ্চলা কুকুরা মেয়েটা কে রে? আজকে দিন মাথায় সরস্বতী কন্যা, ওই মেয়েটির নাম কি রে? আজকে বকু, আহা! কি মিষ্টি গন্ধ! আজকে সভা চলতে বড়ই না 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 না। এই কথাতে তোমার সঙ্গে আমার হলো দ্বন্দ্ব। কেন? আরে যে মেয়ে তো মিষ্টি গন্ধ, সে কোনোদিন হতে পারে না মন্দ। ওই মেয়েটিকে আমি বিয়ে করবো, কারণ গোকুল প্রিয়াকে আমার যে খুব পছন্দ। কিন্তু ওই চামড়ির মনে ছোড়াটা ওই ছোড়াটা কে রে ফটকিয়া? মনে হয় দিনের মধ্যে নেপাল ভাই ছোট ভাই গোপাল। হায় রে হায়, আমার গোপাল, ও যে বড় মেধাবী। ওই তাই তো প্রেমের জলে খাচ্ছে খাবি। তাহলে উপায় কি হবে রে ফটকে? কোনো চিন্তা করবেন নাই খুড়ো, আমার নাম ফটিক চাঁদ। ফট ফট ফটাও, ফটকালে আমার পেশা, আর ভালো মানুষের সর্বনাশ করাতে আমার লেখা। নারী পুরুষের মিলন ঘটার একমাত্র আমার কাজ। প্রজাপতি যার মাথায় একবার বসবে না, তাকে ঠিক ছাতলা তলায় পৌঁছে দেবে। ভাই বাপ আমার বাচ্চা, দয়া করে একবার আমার মাথায় এসে বসলে বাপ। আমার ঠিক ওরে বাপ রে, একদম উকিলের বাড়া কেস হিস্ট্রি শুনতে টাকার জন্য হাত বাড়াচ্ছে। এই নে বাপ, ধর 100 টাকা, আর শুনালে বিয়েটা যদি দিতে পারিস তো তোকে আরো অনেক অনেক টাকা আমি দেবো। ধরে নিন, আপনার বিয়ে হয়ে গেছে। এই ঘটক ঘটিষ্ঠান ফটফট ফটাস যে কেস হাতে নেয় না, সেই বকুলকে আপনার প্রেমের বাগানে ফুল ফুটাবো। তো হাই বাপ, এটা যেন হয়, ঠাকুর, এটা যেন হয়। বহুদিন আগে আমার বউ ফটো তুলেছিল। সেদিন থেকে আমার ঘর বাড়ি একেবারে খা খা করছে। সব আছে,
এই ভয়ঙ্কর অন্ধকারকে দু হাতে সরিয়ে দিয়ে সুখের সূর্য একদিন উঠবেই উঠবে গোপালদা। না বকুল, না, তা হয় না। যার মা সন্তানদের জন্য ঝিয়ের কাজ করে মানুষ করেছে, তার কাছে ডাক্তারি পড়ার স্বপ্ন বাতুলতা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমার মন বলছে তোমার নিষ্ঠা আর অধ্যবসায় কখনো বিফলে যেতে পারে না। ডাক্তারিতে তুমি নিশ্চয়ই পাশ করবে। ডাক্তারি পাস করলেও ডাক্তারি পড়াটা হয়তো আমার হবে না বকুল, গোপালদা, কারণ ডাক্তারি পড়তে চাই প্রচুর টাকা। গোপালদা, তাই ঠিক করেছি লেখাপড়া আর নয়, ও ভাগিনী মায়ের দুঃখ দূর করতে এবার আমাকে একটা কিছু করতেই হবে। না না, তা কখনো হতে পারে না। গ্রামের সবাই জানে তোমার মতন একজন ভালো ছাত্র আর একজনও নেই। বকুল, তাই তোমাকে যে কোনো ভাবেই হোক ডাক্তারি পাশ করতেই হবে। আমার মতো গরিব ছাত্রের ডাক্তারি পড়ার স্বপ্ন দেখা উচিত নয়। তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমি তোমার পাশে দাঁড়াবো। হ্যাঁ, আমার বিয়ের জন্য যে গচ্ছিত গয়নাগুলো আছে সেই না বকুল, না, গয়না প্রয়োজনে সারা জীবন আমি বেকার হয়ে থাকবো, তবু তোমার ওই মহামূল্য দান আমি কিছুতেই গ্রহণ করতে পারবো না। তোমার কথা আমি মাকে বলেছি। আমার মা শুনে কি বলেছি জানো? আমার মা বলেছি, ওরে অবর মানুষের পাশে বিপদের সময় পাশে দাঁড়াতে হয়, আর তাই তো তোর ওই বিয়ের গয়নাগুলো দিয়ে তুই তোর পাশে দাঁড়াবি, কারণ দুদিন বাদে তো গোপাল হবে তোর স্বামী, আর স্বামীর চেয়ে বড় গয়না কখনো হয় না। আর যদি সত্যি হয়, তোমার ভালোবাসার লিপি দিয়ে বলছি, তোমার এই ভালোবাসার দান আমি জীবনে কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। সমাজে যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারি, এই অন্ধকারের মাঝে যদি পাই আলোর দিশা, ভুলবো না আমার বকুল প্রিয়াকে। গোপালদা, এ কি তুমি কাঁদছো? কাঁদো বকুল, কাঁদো। আমার মতো নিঃস্ব অসহায় এক ক্ষত দরিদ্র বেকার যুবকের জন্য তুমি কাঁদো। তোমার চোখের জলে পাষাণ দেবতার হৃদয় করুণার সঞ্চার হবে, আর আমি সেই করুণা ধারায় মিশে তোমার কাছেই ফিরে আসবো। এই বুঝি তোমার অভিবাদন? না বকুল, না, এ তোমার আমার মিলনের চিরবন্ধন। তবে তাই হোক। আজ থেকে হতভাগিনী বকুল সেই শুভ দিনটার জন্য কেঁদে কেঁদে পথ চেয়ে বসে থাকবে। গোপালদা, বকুল, কেঁদে কেঁদে পথ চেয়ে বসে বকুল। থাকবে। এখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পেতে পারো অমূল্য রতন। আমি জানতাম তুমি পারবে, তোমার একাগ্রতা অধ্যবসার দিয়ে জীবনের সাফল্যের শিখরে তুমি উঠতে পারবে। তাই তো খবরটা শুনে তোমাকে আমার শুভেচ্ছা জানাতে ছুটে এসেছি। কোথায় আমি পাস করেছো ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায়, তুমি 10ম স্থানে পাস করেছো গোপাল। 10ম স্থানে পাস করেছি। আনন্দে আর গর্বে বুকটা আমার ভরে যাচ্ছে গোপাল। শিক্ষক হিসাবে ছাত্রের কাছে জীবনের প্রতিদান আমি পেয়ে গেছি গোপাল। মাস্টার মশাই, কিন্তু কিন্তু না না, এখন তোমার একমাত্র লক্ষ্য হবে সামনের দিকে এগিয়ে যাওয়া। ডাক্তারি পাস করেছো, এখন তোমার একমাত্র লক্ষ্য সামনের দিকে এগিয়ে যাওয়া, দেশের সেরা ডাক্তার হওয়া। মাস্টার মশাই, পাস করলেও ডাক্তারি পড়াটা হয়তো আমার হবে না গো। কেন গোপাল? আমাদের আর্থিক অবস্থার কথা তো আপনি ভালোভাবেই জানেন। একা দাদার দিন মজুরির উপর বেঁচে আছি, তাই ডাক্তারি পড়ার মতো ব্যয়বহুল শিক্ষার কথা চিন্তা করা আর ওই ছিঁড়ে কাঠা 20 লাখ টাকার স্বপ্ন দেখা দুটোই সমান মাস্টার মশাই। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ওই কালো মেঘে ঢাকা মাস্টার মশাই, কালো মেঘে ঢাকা। শুনেছি আমার জন্মের পরেই আমার বাবা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে এতটাই ছুরিতে প্রাণ হারিয়েছেন। তখন আমার দিশে হারা মা আমাদের 2 ভাই বোনকে নিয়ে ওই বাবুদের বাড়িতে বাড়িতে গিয়ে ঝিয়ের কাজ করেছে। তারপর আমার দাদা যখন একটু বড় হই, নিজের ভবিষ্যতের কথা চিন্তা না করে ছোট ভাই আরো ভাগিনী মাকে নিয়ে কখনো রাজমিস্ত্রির জোগাড় দিয়ে, কখনো চায়ের দোকানে গ্লাস ধুয়ে আমাদের প্রাণ বাঁচিয়েছেন মাস্টার মশাই। হবেই জানি বাবা গোপাল, তবুও বলছি
হতাশ হলো না, ডাক্তারি তোমাকে হতেই হবে। মাস্টার মশাই, প্রয়োজন আমি তোমাকে যথাসাধ্য সাহায্য করব। আপনি আমাকে হ্যাঁ, কারণ শিক্ষকের কাছে ছাত্র সন্তান সম, তাই সন্তান সম ছাত্রকে সাহায্য করা শিক্ষকের কর্তব্য। মাস্টার মশাই, ওই দাদার কর্তব্য ছোট ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা। ওই কিরে গোপাল, এই নেপাল যখন বেঁচে আছে ডাক্তারি পড়ে তো আটকাবে না। যেখান থেকে হোক, যেমন করে হোক, তোর পড়ার খরচ আমি চালিয়ে যাব। মনে রাখিস, ডাক্তার তোকে হতেই হবে। দাদা, বাহ, বাহ গোপাল, তোমার এই দাদার উপযুক্ত কথা। মাস্টার মশাই, আপনি আমার ভাইকে আশীর্বাদ করুন মাস্টার মশাই, যেন আমি আমার ভাইকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি, 10 জনের একজন করতে পারি। দাদা, কি রে আমার ছাত্র, মাস্টার মশাই, আর তোমাকে আমি খুব ভালো করে জানি। তোমার হৃদয়, মন আর কর্তব্য ভালোবাসায় ভরপুর। মাস্টার মশাই, এগিয়ে যাও আগামীর দূত। সমস্ত বাধা বিপত্তি উপায়ে মারিয়ে এগিয়ে যাও তোমাদের কর্তব্য সাধনার পথে। তোমাদের চলার পথে রইল আমার আশীর্বাদ আর বুক ভরা ভালোবাসা। আর আমার কোনো মাস্টার চিন্তা মশাই। নেই, মাস্টার মশাই, আর আমার কোনো চিন্তা নেই। আমার পাশে আছে আপনার মতো কর্তব্য পরায়ণ শিক্ষক, আর আছে আমার মমতাময়ী মা, আর আছে আমরাও আছি কোনো ভাই, আমরাও আছি। এর মধ্যে একটাও ডাক্তার নেই। রহিম ভাই, আমাদের বড় কিছু হলেই সেই শহরে ছুটে যেতে হয়। আর যখন গ্রামের ভাই ডাক্তার হওয়ার সুযোগ পেয়েছে, সেই সুযোগ আমরা হাতছাড়া করবো না। রহিম ভাই, ঠিক করেছি। তাই ঠিক করেছি, জমি জিরে বিক্রি বাটা করে সাহায্য করবো। কারণ গোপাল যে আমাদের প্রাণের ভাই, আমাদের গায়ের ভাই। মাস্টার মশাই, এত লোকের ভালোবাসার ভার তোমাকে মাথায় তুলে নিতে হবে গোপাল। মনে রাখুন, এই গ্রামের মানুষের ভালোবাসার সাহায্যের দানে তোমাকে হতে হবে দেশের সেরা ডাক্তার। মাস্টার মশাই, আমার একমাত্র মেয়ে বকুলের গচ্ছিত সে সম্বল অবসর জীবনের পাওনা টাকা তোমাকে দিচ্ছি। যদি কোনোদিন সুযোগ আসে, না ঋণ ভেবে নয়, বকুলের বিয়ের দাম হিসাবে টাকাটা ফেরত দিও। আপনি মাস্টার নয়, মাস্টার মশাই, এখানে সত্যিকারের ভগবান। ভগবান ভগবান নয় পাতু রহিম, আমি ভগবান নয়, আমিও তোমাদের মতো এক রক্ত মাংস দিয়ে করা। মাস্টার মশাই, আপনি শুধু পিতার কর্তব্য করেছেন। অসহায় দরিদ্র ছাত্রকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছেন। শিশুকালে বাবাকে হারিয়েছি, কিন্তু আজ মনে হচ্ছে আমার বাবাকে আমি হারাইনি। মাস্টার মশাই, আমার বাবাকে আমি হারাইনি। ভুলবো না মাস্টার মশাই, ভুলবো না আপনার এই করুণা ভরা সাহায্যের ঋণ। আমি জীবনে কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। জানি তোমার মতো মেধাবী ছাত্র মনে ভুল ও কৃতজ্ঞতার পরিচয় কখনো দিতে পারে না। মাস্টার মশাই, তোমাকে জিততে হবে নেপাল, তোমাকে জিততে হবে। জীবনের জুহার খেলায় তোমাকে জিততে হবে। জিতবো, জিতবো মাস্টার মশাই, আমি নিশ্চয়ই জিতবো। আমি গোপালকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করবো। এই দৈন্য শাখা নিয়ে আমি নিশ্চয়ই গোপালকে আমি ডাক্তার হিসেবে প্রতিষ্ঠা করবো। এই যুগের দৈন্য শাখা নিয়ে আমি সুখের আলো জ্বালাবো মাস্টার মশাই, সুখের আলো জ্বালাবো। শুধু আপনি আমাকে আশীর্বাদ করুন মাস্টার মশাই, আশীর্বাদ করি নেপাল। সংকল্পের হোটেল থেকে
জীবন যুদ্ধে তুমি জয়ী হও নেপাল, জয়ী হও, জয়ী হও। কোথায়? আমরা সবাই আছি গো, আমরা সবাই আছি, সবাই আছি। তবে তাই হোক, তোমাদের সকলের ভালোবাসা মাঝে করে আমি এগিয়ে যাব গোপালকে ডাক্তার করতে আমার স্বপ্নের পথে। সে পথে যতই কাদা বিছানো থাক, তবু আমি এগিয়ে যাব আমার প্রাণের ভাইকে সুখী করতে। কারণ আমি যে বড়, সংসারের সমস্ত দায়িত্ব বড়কেই যে নিতে হয়। হ্যাঁ হ্যাঁ, বড়কেই যে নিতে হয়। দেখতে দেখতে 3টে বছর কেটে গেল। দাদার মুখে শুনলাম তার নাকি এখন আসার সময় হয়ে গেছে, কিন্তু সে যখন প্রথম আসবে আমি তো লজ্জায় তার সামনে দাঁড়াতেই পারবো না। হ্যাঁ, এই ভিড়ের মাঝে সে যখন খুঁজে বেড়াবে তার বকুলকে, আর আমি তখন ওই কদম গাছের আড়ালে লুকিয়ে থাকবো আর অপেক্ষা করবো, প্রহর গুনবো, সে কখন এসে পেছন থেকে আমার 2 চোখ চেপে ধরে বলবে, তোমার ছোঁয়া আমার যে চিরদিনই চেনা। জানি পৃথিবীর সবাই ভুলে গেল, আমার বকুল প্রিয়া আমাকে কোনোদিন ভুলবে না। আর আর গোপালদা নয়, বলো গোপাল, শুধুই তোমার গোপাল। ধ্যাৎ, আমি না তোমাকে তোমার নাম ধরে ডাকতেই পারবো না। কেন কেন? যাও, আমি বলতে পারবো না। আরে শোনো শোনো, পালাচ্ছ কোথায়? পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম মাঠে, যা দেখি নতুন লাগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। অনেক মাঝে তুমি আমি এই পথ ধরে যেতাম, ভালোই হতো সেই দিনগুলো ফিরে যদি পেতাম। প্রথম জীবনে ভালোবাসা চাপে মতো জাগে, তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম মাঠে, যা দেখি নতুন লাগে। কি বদলে গেছে, নতুন লাগে, নতুন লাগে, যা দেখি নতুন অপূর্ব, বিউটিফুল, অপূর্ব তোমার গান। তোমার গানের মধ্যে কোনো খাদ নেই। একে আপনি? হ্যাঁ, আমি রঞ্জন রায়। কিন্তু আমি তো জানি তুমি আমাকে পছন্দ করনি, কিন্তু তবু এখন আমি কিন্তু আশা ছাড়িনি। আপনি মানুষ না অন্য কিছু? অবশ্যই মানুষ। জানোয়ার হলে আমি নিশ্চয়ই তোমার কাছে আসতাম না। আপনি
আমি পালন করা সত্ত্বেও কেন আপনি আমার কাছে এসেছেন? আমার বিশ্বাস যে মেয়ে মানুষের পিছনে লেগে থাকলে ফল ফলতে পারে। কিন্তু আমি বকুল, তাই বকুল ফুলই আপনি দেখতে পাবেন, ফলে কোনোদিনও ফলবেন না। রাস্তা ছাড়ুন, আমাকে যেতে দিন। সুন্দরী, এই শিকারীকে শিকার এড়িয়ে পালিয়ে যাবে তা কি কখনো হয়? তার মানে অতি সোজা। এই জানোয়ার দেখলে যেমন আমি গুলি করে তোমার মতো সুন্দরী মহিলা দেখলে আমি আমার প্রেমের খাঁচায় বন্দি করে আসর করি। এর বেশি আর এগোবার চেষ্টা করবে না, ফল কিন্তু ভালো হবে না। আমি বকুল, গন্ধে মাতাল হয়ে যাবে। জোর করে ছিনিয়ে নিতে গেলে হাতে লাগবে কাটার আঁচড়। আজ নয়, অনেকদিন আগেই দেখেছি তোমার চোখে কামনার আগুন, আর সেই আগুনে তুমি আমাকে পুড়িয়ে মারতে চাও। কিন্তু একটা কথা মনে রেখো মহামান্য পুরুষ, এই বকুল 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 কলি সর্বনাশ করার চেষ্টা করলে বকালির খাড়াই তুমি হয়ে যাবে। তুমি আমাকে ভয় দেখাও, তুমি জানো আমার পরিচয় কি? এখানে কি চাই? রাস্তা দিয়ে মদ খেয়ে যাচ্ছিলাম, হঠাৎ তোমার গলার শব্দ শুনে চলে এলাম। এই ছোট লোকের মেয়েটা আমাকে চাইলে তাই বলে অপমান করছে। তার মানে দু গায়ে যেতে চপ করে মারা উচিত ছিল। ছিল আরে তোমার বন্ধু তোমার তোমার চরিত্র না জানলাম, এই সৃজন ভট্টাচার্য খুব ভালোভাবে জানে। হ্যাঁ, ভবানী ভট্টাচার্যের একমাত্র মাতাল পুত্র। আপনি এখানে? ম্যানেজার রঞ্জন রায় কিভাবে আমার পিতৃপুরুষের জন্মভিটে মুখ দিয়ে আগলে রেখেছে। এই ছোট লোকের মেয়েটা চুরি করতে ঢুকেছিল আপনাদের এই বাগান বাড়িতে। বন্দুকের গুলি দিয়ে এই মাটির প্রতিমাকে মারতে চাও? না না মিস্টার সৃজন বাবু, আমি মারতে চাই না। ওই মাটির প্রতিমাকে আমি প্রতিষ্ঠা করতে চাই আপনাদের বাগান বাড়িতে। সৃজন মাতাল, কিন্তু তোমার মতো চরিত্রহীন লম্পট নয়। মনুষ্যত্ব বিবেক আজও মরে যায়নি। অন্যায় বিচার দেখলে এই দু হাত আজও নিষ্পিস করে, আর তোমার মতো দুপে জানোয়ার দেখলে ওই দু করে চারটে থাপ্পড় মেরে বুঝিয়ে দিতে ইচ্ছা করে। বন্ধু, ইচ্ছা করলে ছাদ ধরা যায়, কিন্তু আকাশে আচ্ছা, একদিনে তো দাঁড়াও। সৃজন মাতাল হলো মরদ। ঠিক আছে, আজকে এই সুন্দরী বকুল প্রিয়াকে ছেড়ে দিচ্ছি। আর আজকের অপমানের কথা আমার সারা জীবন মনে থাকবে মিস্টার সৃজন বাবু। আর অচিরে আপনার সঙ্গে পুনঃ সাক্ষাৎ হবে, আর সেই দিন আমি আমার হিসাব গড়ায় গন্ডায় বুঝে নেব। এই রঞ্জন রায় শিকারীর শিকার বলদের পালিয়ে বাঁচতে পারে না, অর্থাৎ তুমিও পারবি না। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমি রঞ্জন ছিনিয়ে যাবো আমার বেডরুমে। আর আমার কবরে রাখবে আলসে ওয়াজ করে চেটে চেটে গিলে খাও। ওকে আটকাতে বেঁচে আসে। আপনি দাদাকে বলে আজ আমি ভয় নেই, তোমার কোনো ভয় নেই। মনে রাখো, ওই মেঘ যত গর্জায় তত কিন্তু বর্ষায় না। আপনি আমি এক মাতাল,
আপনার পরিচয় কি তা আমি জানি না, কিন্তু এটুকু আমি বুঝতে পারছি যার মনুষ্যত্ব বিবেক এতখানি মহান, সে আর যাই হোক মাতাল হলেও সত্যিকারের একজন মানুষ। মানুষ মানুষ, হ্যাঁ হ্যাঁ, আমিও মানুষ হতেই চাইছিলাম, কিন্তু আমার সমাজ, আমার পরিবার আমাকে মানুষ হতে দিল না। ওরা আমার মাথায় চাপিয়ে দিয়েছে রাশি রাশি পাপের বোঝা। আর সেই পাপ থেকে আমার নিস্তার নেই। তাই তো দিন রাত মদ খেয়ে, মদের নেশায় আচ্ছন্ন হয়ে সেই অমানুষের মাঝে খুঁজে বেড়াই একটা সত্যিকারের মানুষ। কে তুমি? মানুষ যতই চেষ্টা করো খুঁজে পাবে না। কে তুমি? আমি পাগলা আইনা। কি আইলো? হ্যাঁ গো, ধ্বংসের তুত পাগলা আইলো। এখানে কি চাই? তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি একটা সত্যিকারের মানুষ। কেন কেন? মান আর হুঁশ দিয়ে করা মানুষ। আচ্ছা, বুঝেছি, তুমি দেখছি আমার মতো একটা মাতাল। সারা সে আমি এর মাতাল। এভাবে বেঁচে থাকলে উপর বড়ের মাতাল হওয়া যায়। কেন ভাইয়া? সব কিছু ভুলে থাকা যায়। দাদা, আইনা প্রচন্ড হাওয়ার বেগে ছুটে দিয়ে সব ধ্বংস করে দিয়ে আমি উল্লাসে আসবো। পাগলা, দেখতে পাচ্ছেন না সারা পশ্চিম বাংলা জুড়ে চলছে সাম্রাজ্যবাদীর জঙ্গি হানা। লালগড় থেকে দার্জিলিং, সিঙ্গুর থেকে নন্দীগ্রাম, সর্বত্রই চলছে মরণ যজ্ঞ। রেহাই নেই, রেহাই নেই। এই ক্ষমতা লোভী নরপশুদের হাত থেকে রেহাই নেই। মানুষের ঘৃণা আর অবজ্ঞা সহ্য করে আজও চলেছি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। দিগ্ভ্রান্ত উল্কার মতো ছুটে বেড়াচ্ছি একটা একটা সত্যিকারের মানুষ। মানুষ কেন খুঁজে বেড়াচ্ছে? ধর্ম প্রতিষ্ঠা, অধর্ম অনাচারে সারা দেশ ভরে গেছে। অধর্ম বিনাশে ভগবান যুগে যুগে এই ধরায় অবতীর্ণ হয়েছে, কিন্তু আজ কেন ভগবান তুমি এত নিথর? বঞ্চিতের আকুল কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছ না দরিদ্র আর দুঃখী মানুষের হাহাকার? মিথ্যাবাদী নয়, কে মিথ্যাবাদী? ভগবান। ভগবান মিথ্যাবাদী? নিশ্চয়, গীতায় পরিষ্কার লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম মুচ্যম পরিত্রাণায় শরণায় বিনাশায় চ দুষ্কৃতঃ ধর্ম মিথ্যাবাদী নয়। আসবো বলে যে আসে না, সে কেমন এর সময় হলে উনি নিশ্চয়ই আসবেন। কবে হবে সে সময়? সত্য আইন মিথ্যার কোথায় খানায় রক্তাক্ত হয়ে ঝুলছে। মমতা অবস্থা শেষ, ধর্ম নিয়ে চলছে রাজনীতি। এখনো কি তার সময় হয়নি? সাবধান, সাবধান রে ভণ্ড, আইলে এবার দেবে তোদের দণ্ড, এবার দেবে দণ্ড। তুমি পাগল? না না, তুমি তো জীবন্ত বাস্তব। তুমি এই মাতাল সিজনে দু চোখ খুলে দিয়েছো। আজ থেকে মদ খেয়ে মাতলাম নয়, ওই অসৎ ধার্মিক বাবা ভগবান ভট্টাচার্যের অন্যায় বিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রমাণ করে দেবো এই সৃজন মাতাল হলো মানুষ। মানুষ ফিরে আসছে আজ আমার গোপাল, মস্ত বড় ডাক্তারে ফিরে আসছে।
অন্ধকার দূর করে এক ঝলক সুখের সূর্য কিরণ নিয়ে সে ফিরে আসছে। তাই তো আজ আমি আমার দুখানি ধুয়ে দিয়ে আমার চোখের চারার্থ দেবতার গোপালের পা দুখানি আমার চোখের জলে ধুয়ে দিয়ে আমি জানাবো আমার প্রাণের আকুতি। ওগো দয়াময়, গোপালের বেড়াতে সব কিছু হারিয়ে আজ আমি আবার সব ফিরে পেয়েছি ঠাকুর। আজ আমি আবার সব ফিরে পেয়েছি। জাগো অন্তর মন্দিরে কৃষ্ণ গোপাল, জাগো অন্তর মন্দিরে কৃষ্ণ গোপাল। নবারুণ সম জাগো গিরিধারিয়া, নবারুণ সম জাগো গিরিধারিয়া, জাগো অন্তর মন্দিরে কৃষ্ণ গোপাল, জাগো অন্তর মন্দিরে কৃষ্ণ গোপাল। তুমি এখনো গোপালের সেবায় মত্ত হয়ে আছো, আর এদিকে যে তোমার গোপাল আসতে চলেছে সে কথা তোমার খেয়াল নেই। তা কত বেলা হলো রে বকু? ও বাবা, বেলা পরে বিকেল হতে গেল। হ্যাঁ বলিস কি রে? হ্যাঁ রে, তাহলে কখন রান্না করবো? আয় আয় আমার কাছে এগিয়ে আয় দেখি। আয় আয়, এই নাও, এই নাও ধরো, মা পাঠিয়ে দিয়েছি। কি আছে রে? ওই যে মঞ্চার বাগানের হিমসাগর আম আর খিড়কি পুকুরে কলমি শাক। আমার গোপাল কি খেতে ভালোবাসে তা তো ঠিক মনে আছে। বয়েই গেছে আমার জানতে, মা পাঠিয়ে দিল তাই। জানি রে বাপুরে, জানি, মানে মা হয়ে তোদের মনে রাখিস আমি জানতে না পারি, তাহলে আর কে পারবে বল? কাকিমা, তুই আজকে আমার সঙ্গে চল, নিজে রান্না করবি। কারণ বকুল জানে যে গোপালদা কি খেতে ভালোবাসে, তাই না? ঠিক তাই রে, ঠিক তাই। সেই ছোট থেকে একসঙ্গে বড় হয়েছে, তাই আমার গোপাল কি খেতে চায় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। আর জানা আছে বলে এই আস্ত রুই মাছটা কোনো দরদাম না করে একেবারে পাল্লাই করে দিয়েছে। গোপাল গোপাল
কৃষ্ণের কোনো মূল্য দেবে না। পাগো, পৃথিবীটা এতখানি অকৃতজ্ঞ হয়ে যায়নি যেই দাদার ভালোবাসার কোনো দাম দেবে না। তুমি দেখে নিও মা, আমাদের ভালোবাসা নিশ্চয়ই গোপালকে ফিরিয়ে দেবে মা, নিশ্চয়ই গোপালকে ফিরিয়ে দেবে, নিশ্চয়ই ফিরিয়ে দেবে। ওই পাহাড় তুই বকুল বলকে বলিস ভাই, যেন সে তার সবচেয়ে আশার ফুল দিয়ে গাঁথা ভালোবাসার মালাটাকে ছিঁড়ে রে ভাই, ভালোবাসার মালাটাকে ছিঁড়ে ফেলে। এই যে ভাই যখন যাচ্ছে সে তার ভাইকে নিশ্চয় ফিরে আনবে রে ভাই, নিশ্চয় ফিরে আনবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। ওই শয়তান ভবানী বর্ষা চাচির চক্ষু বেদ করে ওই কুহুকিনী মায়ার চাল ছিন্ন করে আমার গোপাল যেন তার এই দুঃখিনী মায়ের কোলে ফিরে আসে। সে ফিরে এলে আমি তাকে বলবো ওই অবুঝ সন্তান তোর জন্য যে অপেক্ষা করে মালা খেতে বোঝাচ্ছে আমার সেই বন্ধুর সেই বন্ধুকে লাগিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করবে। তুই জীবনে সুখী হতে পারবি না রে বাবা, জীবনে সুখী হতে পারবি না, জীবনে কাকিমা এক বুক ব্যথা নিয়ে চোখে জল ফেলতে ফেলতে চলে গেল। হাই রে অভাগিনী মা, তুমি তো জানো না এই যুগে তোমার মতো মায়ের চোখের জল সন্তানের কাছে শুধুই ছল। তোমার আশার বাগানে ফুটে থাকা রাশি রাশি ফুল নিরাশার মাটিতে ঝরে পড়া জীবনের চরম ফুল, জীবনের চরম ফুল। ভবিষ্যৎ তোমার ভবিষ্যতের চিন্তাটা আমার উপর ছেড়ে দাও। আপনার ভবানী ভট্টাচার্যের জামাই অতএব ডাক্তারিতে তোমার কেরিয়ার তৈরি করে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেওয়ার দায়িত্বটা অবশ্যই আমার। আপনাকে হাসপাতালের চাকরিটা ছেড়ে দাও। সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ক টাকা বেতন পাবে, নিজের নার্সিংহোমে ডাক্তার করলে খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছে যাবে। নিজের নার্সিংহোম? ইয়েস মাই সন, আজ যেমন সেটা কাল হবে তোমার। আমি আশা করি ওই চাকরির সিদ্ধান্ত ত্যাগ করে নিজের উন্নতি সাধনে মন দেবে। মানেটা তোমার এই গৃহপালিত জামাইকে জিজ্ঞাসা করে দেখো। ডক্টর সুরাই আজ নাইট পার্টিতে ইনভাইট করা সত্ত্বেও গোপাল যায়নি, তাই তো? আসলে ওইসব পার্টিতে আগে কখনো যাওনি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এবার যে তোমাকে যেতে হবে গোপাল। নাইট পার্টিতে অ্যাটেন্ড না করলে এই হাই সোসাইটিতে মিশতে পারবে না। এইসব আনকালচার গাইয়াদের তুমি কোনোদিনই মানুষ করতে পারবে না ড্যাডি। এরা শুধু পারে হীনমানতায় ভুগতে। তখন তোমাকে রেডি হতে বলেছি, অথচ এখনো তুমি আমার সঙ্গে নিজের ভবিষ্যতের আলোচনা করছিল। ওকে তুমি বলে দিও ড্যাডি, ভবিষ্যতে যদি আমার কথা না মানতে হয় তাহলে কিন্তু আর ভবিষ্যৎ অন্ধকার। তুই দেখছিস খুব রেগে গেছিস। অবশ্যই, তুমি তো জানো ড্যাডি ডক্টর সুরাই আমাকে কতখানি ভালোবাসেন। তার পার্টিতে যদি অ্যাটেন্ড করতে না পারি তাহলে হাই সোসাইটিতে আমার পজিশনের কোথায় যাবে তুমি এবার বুঝতে পারছো? হ্যাঁ পারছি, আর পারছি বলে গোপালকে আমি বলছি যাও এই মুহূর্তে ওই পার্টিতে অ্যাটেন্ড করো। যাও যাও গোপাল যাও। শুধু ডাক্তার হিসেবে নয়, নিজেকে মানুষ
হিসেবে গড়ে তুলতে ওই পার্টিতে অ্যাটেন্ড করে যাও। কি হলো? এখন চুপ করে দাঁড়িয়ে আছো যে? না মানে লজ্জা করছে? নিজের বউ পর পুষে গলা ধরে নাচবে, এটা মেনে নিতে কষ্ট হচ্ছে? অদিতি আর এক মুহূর্ত দেরি নয়, চলো আমার সঙ্গে। এই সময় একদম পছন্দ করি না। তোমার পছন্দের উপর নির্ভর করে আমি থাকবো না। না যাও, তাহলে আমি একাই চলে যাচ্ছি। না তোমার একটাকে বিয়ে করেছি বলে আমি আমার নিজের স্বাধীনতাকে বিসর্জন দিতে পারবো না। তুমি আমাকে ভুল বুঝো না অদিতি। ওই গ্রামীণ শিক্ষায় শিক্ষা লাভ করে মানুষ হয়েছি, হাটিয়ালি আর বাউলের সুরে মন ভরেছি, কিন্তু নাইট পার্টির উপক্রমণে মাতাল হয়ে অশ্লীল নৃত্য গীতে নিজেকে সঁপে দেওয়ার অভ্যেস আমার নেই। না করলে অদিতি ভট্টাচার্য, তোমার মতো গাইয়া ডাক্তারকে ত্যাগ করতে বাধ্য হবে। তোমার বাবা যে সামাজিক মর্যাদা বিসর্জন দিয়ে একজন অসহায় দরিদ্র যুবককে জামাই হিসেবে মেনে নিয়েছে, সেই সামাজিক মর্যাদা বিসর্জন দিয়ে আমি আর ওই গ্রামে ফিরে যেতে চাই না। চাই না মানুষের জীবন থেকে তোমাকে হারাতে। তাই আমি যাবো স্বর্গে ওঠার সিঁড়ি খুলতে তোমার হাত ধরে আমি ওই নরকের পথেই যাবো। ভাই, তুই স্বর্গে যাবি, চল। কি আপনি? হ্যাঁ ভাই, হ্যাঁ, অনেক খুঁজে খুঁজে তোর কাছে এসেছি। আরে কলকাতা শহর তো নয়, একেবারে কনক থানা। কিন্তু তুমি এখানে কেন এসেছো? তোকে গায়ে নিয়ে যেতে এসেছে ভাই। ওই যে তোর বাল্য বন্ধু পলাশটা গিয়ে মাকে বললো তুই নাকি ফিরে যাবি না। কি বোকা ছেলে বলতো, আমার ভাইকে আমি চিনবো না। তাই পলাশের কথাটা বিশ্বাস না করে আমি তোর সাথে ছুটে এসেছি। চল চল ভাই, চল, আর দেরি করিস না, চল। বাজে পলাশ একদম ঠিক কথা বলেছে। বাবা, এই তুই কি বললি? যা সত্যি তাই বললি। আমি আর কোনোদিন ওই অজ পাড়াগায় ফিরে যাব না। হরি গোপাল, জানা তুই এই হতভাগা দাদার সাথে এইভাবে রসিকতা করিস রে ভাই। আরে আমি জানি গোপাল, আমি জানি চন্দ্র সূর্য মিথ্যে হতে পারে, কিন্তু আমার ভাই কোনোদিন অবাধ্য হতে পারে না। চল চল গোপাল, চল, আজ রাতে আমরা থেকে বাড়ি ফিরে যাবো। চল বলছি তো আমি যাবো না। চল। আচ্ছা, তোমরা ভাবলে কি করে আমি ওই অজ পাড়াগায় গিয়ে ডাক্তারি করে আমি আমার উজ্জ্বল ফিউচারটা নষ্ট করবো? গোপাল, না না রে গোপাল, না, আজ তোর মুখে এই কথা মানায় না রে ভাই। গ্রামের সবাই আজ তোর কাছে অনেক আশা নিয়ে তোর ফেরার করছে বসে আছে। মায়ের আশা তুই এইভাবে শেষ করে দিস রে গোপাল। বকুলের ভালোবাসা আর এই হতভাগ্য দাদার দীর্ঘদিনের সাধনা তুই এইভাবে দুলিশ্বাস করে দিস রে ভাই, দুলিশ্বাস করে দিস রে। কি আজে বাজে কথা বলছো? যাও, বেরিয়ে যাও এখান থেকে। গোপাল, ওরে তুই আমাকে তাড়িয়ে দিচ্ছি গোপাল। হ্যাঁ, তাড়িয়ে দিচ্ছি। তাড়িয়ে দিচ্ছি। আর ভবিষ্যতে কোনদিন এখানে আসার চেষ্টা করবি না। মনে রেখো, এটা আমার শ্বশুর বাড়ি, এখানে আমার একটা প্রেস্টিজ আছে। গোপাল, তুই মায়ের কাছে ফিরে যাবি না গোপাল? না যাবি না বকুলের কাছে? না, ওরে আমি তোর বড়দাদা হয়ে তোর কাছে হাত জোড় করে বলছি রে ভাই, তুই একবার মায়ের কাছে ফিরে চল, ফিরে চল সবুজ শ্যামল গ্রামে। ওই গ্রামে ফিরে আমি কি পাবো? মায়ের মমতা, প্রিয়ার ভালোবাসা। ওই সব সেন্টিমেন্টাল কথা বলে তুমি আমাকে গ্রামে ফিরে যেতে পারবে না। আমি গাড়ি চাই, বাড়ি চাই, আর মানুষের মতো মানুষ এই জীবনটাকে উপভোগ করতে চাই। বাহ, হে তোর শিক্ষা! ছি ছি, তোর এই শিক্ষার জন্যই
পালিয়েছি। দেখ, দেখ তোর ওই শিক্ষায় ওরে, তুই যে আমার ডাক্তার ভাই, এ কথা বলতে আজ আমার লজ্জায় ঘেন্নায় Get out! মাথা হেঁটে যাচ্ছে রে Get out! ভাই। বড় ভাই! আমি চাই না তুমি আমাকে ভাই বলে পরিচয় দাও। আজ থেকে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আশা করি আমার কথাটা বুঝতে তোমার কোনো অসুবিধা হয়নি। এখন তুমি যেতে পারো। না, না, না রে গোপাল, না, তোর কথাটা বুঝতে আমার এতটুকু অসুবিধা হয়নি রে ভাই। আমি চলে যাচ্ছি গোপাল, আমি চলে যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাই, যদি কোনোদিন তোর ওই অভাগিনী মায়ের কথা মনে পড়ে এই অত ভাগা দাদার কথা, সেদিন তুই গ্রামে ফিরে যাস ভাই। আমরা তোকে আদর করে গড়ে তুলে নেব রে ভাই, গড়ে তুলে নেব। ওরে গোপাল, তোর সাথে বেইমানি করতে পারি, কিন্তু এই সবুজ গাড়া ছাগল গ্রাম তোর সাথে বেইমানি করবে না রে, কোনদিন না, কোনদিন না। এরা দেখছি কেউ আমার ভালো চাই না, চাই না আমি ডাক্তার হয়ে উন্নতি লাভ করি। এরা যে আমার নিকট আত্মীয়, এটা পরিচয় দিতে আমার ঘৃণা করে। কিছু বলবে চরণদা? আপনার এই দিদিমণি ডাকতে আছে গো জামাই বাবু। চলো যাচ্ছি। যাচ্ছি নয়, এক্ষুনি চলুন, না গেলে আপনারে ধরে নিয়ে যেতে বলেছে। বলো পোশাকটা বদলে নিয়ে যাচ্ছি। জামাই বাবু, একটা কথা জিজ্ঞাবো আপনারে। বলো। আজকে না মানে যদি কিছু মনে না করেন। কিছু মনে করবো না, বলো বলো কি জানতে চাও বলো। একটু আগে যে লোকটা গামছায় চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল, সে লোকটা কি আপনার কেউ হয় জামাই বাবু? না, ওকে আমি চিনি না। লোকটা কাঁদছে আর বলছে আমার মতো আহামক এই পৃথিবীতে আর কেউ নেই। না খেয়ে না দিয়ে ধার করাজ করিয়ে যে ভাইকে ডাক্তারি করলু, সে ভাই আমাকে আজ দূর দূর করে তাড়িয়ে দিল। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখালো, সেই মাকে বিয়ে করে নিয়ে গেল। আহ, বলো না জামাই বাবু, লোকটা কি তোমার কেউ হয়? না, ওকে আমি চিনি না, জানি না কোথাকার কোন পাগল ছাগল, কিন্তু তার জন্য তোর এত দরদ কিসের? ভুল হয়ে গেছে জামাই বাবু, ভুল হয়ে গেছে। দ্বিতীয় দিন এরকম ভুল করলে তার ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবো। আপনি জামাই বাবু, আপনি কথা বলতে হ্যাঁ হ্যাঁ পারলাম। আর দ্বিতীয় দিন এরকম ভাবে কথা বলতে চাইলে আরো কঠোর হতে আমি বাধ্য হব। ঠিকই বলেছো বাবু, ঠিকই বলেছো। বাবুদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলিয়ে ভালোবাসার কাঙ্গাল হওয়া ভালো নয় গো বাবু, ভালো নয়। আমার জীবনের সমস্ত স্বপ্ন রাশি রাশি ভুল, বাস্তবের কঠিন মাটিতে ঝরে পড়া রাশি রাশি ভুল। এই ফুল শুধুই চোখের জল ঝরায়, কারো গলায় মালা হয়ে শোভা পায় না। এই ফুল আমায় শুধু বেদনা দেয়, কখনো সুখ দিতে পারে না।
ভুল, আমার জীবনের সব কিছু ভুল। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা, কোথা থেকে কোথাও উড়ে যায়, লিখেছে নিয়তি তার কপালে কি, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। গান তো নয়, যেটা বুক ফাটা হাহাকার। রসের নাগর পাগার আর আমরা হলি কে? তোমার রসের নাগর। তোমার গয়ারাম দাদা। হে, হে, হে। আর আমি হলি গিয়ে তোমার সেই গয়ারাম দাদা। বড় হলো মনটা সাদা। এই ফটকে, ইস, মহাভুল। কি বলতে চাইছেন আপনারা? মানে গোপাল মেরেছে কুল। তাই তো তোমার জন্য এই গয়ারাম দাদা এনেছে দোকানের দুটি। খবরদার! কেন এনেছেন? বিয়ে মানে বিয়ে। কার? আজকে তুমি তো সকল জানো বকুল রানী। গয়ারাম বাবুর স্ত্রী অনেকদিন আগে পটল তুলেছে। দ্বিতীয়বার উনি বিয়ে করতে এসেছেন। আজকে ঠিক ধরেছে। আজকে বুদ্ধিমতী মেয়ে। দেখুন, প্রথম থেকে আপনাদের আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। কেন কেন প্রথম থেকেই তো আমি তোমার সঙ্গে মধুর ব্যবহারে তোমাকে পটানোর চেষ্টা করছি। এই ফটকে মুখ সামনে কথা বলবেন। আপনারা বয়স্ক মানুষ, গুরুজন ব্যক্তি, কিন্তু আপনাদের ব্যবহার যে এতটা জঘন্য তা আমি কখনো ভাবতেও পারছি না। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আরে দাঁড়া মধুরানী, যাবো বললেই তো যাওয়া যাবে না। মানে? গোপাল তো তোমাকে ফটকি মেরে চলে গেছে। এখন তো তোমার পেটটা কিসের? সাবধান! দ্বিতীয়বার ওই কথা উচ্চারণ করলে গায়ের বেয়ে বকুলের কাছে কিন্তু আপনার উচিত শিক্ষাটা পেয়ে যাবে। আরে বাবা রে, কি সাংঘাতিক! ফটকে! তাড়াতাড়ি বলুন সত্যি। ঠিক আছে, আমার নাম গয়ারাম দূরে, টাকা ছড়ালে তোমার মতো মেয়ে আমার পায়ে অনেক ঘোরাঘুরি যাবে। সেই দুর্ভাগ্য যদি আমার কোনোদিন আসি, সেদিন আমি ওই নদীর জলে ঝাঁপিয়ে পড়ে মরবো। তবু আপনাদের মতো এরকম নরম খাদকের কাছে নিজেকে খাদ্য হিসাবে পেশ করতে আসবো না। আপনার মতো মহৎ মাছের কথা অমান্য করে পায়ে ঠেলে দিল, আবার মুখের সামনে বলে দিল আত্মহত্যা করবে। তো বলেছিল বুড়ো গয়ারাম বুড়োকে বিয়ে করবে এই না। বুড়ো গয়ারামকে বিয়ে করবে না। ও জানে না রে ফটকে, আমার বাহিরটা ভিতরটা তাজা তরু।
আমাকে সালা গাড়ি করে চারটি খেলে ব্যাপার একবার যদি সালা জানতে পারে না নির্মম আঘাতে ভাঙবে বঞ্চনার কারাগার, অসংখ্য শোষিত নিপীড়িত মানুষের পদাঘাতে ভাঙবে অন্ধ সমাজের বন্ধ দুয়ার, তারপর মিথ্যার আধার পেরিয়ে উঠবে সত্যের সূর্য, আর তারপর গাছে গাছে ফুল ফুটবে। ফুল আমার আগে ফুটে গেছে মাস্টার মশাই। তুমি আগে ফটিক চাঁদ ফট ফট ফটাস আপনাকে ফুল ফুটার খবরটা দিতে এসেছে। ফুল ফুটেছে? এত বড় মেয়ে যদি ফুল না ফুটে মাস্টার মশাই, তার কবে ফুটবে মাস্টার মশাই? এ তুমি কি বকুলের বিয়ের কথা বলছো? আগে ঠিক ধরেছে, আমি ফটিক চাঁদ ফট ফট ফটাই উপযুক্ত মেয়ের বিয়ের ব্যবস্থা করিয়া থাকি। কিন্তু আগে দোষ নেবেন না, 5 জনায় 5 কথা বলছে, তাই বলছিলাম ফুল যখন ফুটেছে মাস্টার মশাই, একটা উপযুক্ত পাত্র দেখে আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা করুন, নইলে ফুল ঝরে শুকিয়ে যাবে। মোটা টাকা গাড়ি ভরি ভরি অলংকার ছাড়া কেউ বিয়েতে রাজি হচ্ছে না, অথচ বিয়ে দেওয়ার মতো আমার হাতে টাকা পয়সা। কোনো দরকার নেই, পাত্র নিজেই খরচা করে এসে বিয়ে করে নিয়ে যাবে। আর মানে পাত্রের বয়স একটু সামান্য বেশি, কিন্তু সুঠাম পুরুষ, অগাধ পয়সার মানে যাকে বলে মৌর ছাড়া কাটতে। কিন্তু ওই পাত্রটিকে আগে বিখ্যাত গুড়ের ব্যবসায়ী গুড়ে বয়ারাম গুড়ে। ওয়ারামকে আমি খুব ভালো করে জানি, সে তো আমারই বয়সী, একটা কামাতুর অর্থ বিচার ছাড়া কিছু হতে পারে না। আপনি কিন্তু হাতের লোককে পাঠিয়ে দিলেন মাস্টার মশাই, এমন শুধু হাত ছাড়া করলে ভবিষ্যতে আফসোস করে মরতে হবে। হরিচাঁদ, বলো তো বকুল যদি তোমার মেয়ে হতো পারতে এই যখন বসতে রাজি হতে? আরে দূর মশাই, আমার মেয়ের বিয়ে দিব বুড়োর সঙ্গে কোন না গেলে ফটিক চান জানুয়ার কত টাকার বিনিময়ে তুই আমার বোনকে ওর সন্তানের হাতে তুলে দিতে চাস? বল! বল, জানুয়ার! বাঁচান, 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 বাঁচান! বাঁচান, বাঁচান, বাঁচান! ওরা ওকে ছেড়ে দাও। নাও, এই সরকারকে আগামী আমি পলাশ, কাঠগোলডাঙ্গার খেটে খাওয়া মানুষের একজন। এতদিন শুধু পলাশকে দেখেছি, যখনই তার রুদ্র ভর্ণ রং। কত টাকার বিনিময়ে তুই আমার বোনকে বিক্রি করতে চাস? ওরা ওকে ছেড়ে দাও। বাঁচান, 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 বাঁচান! গোলা টিভি শেষ করে দেবো, আমি একে শেষ করে দাও। কত টাকার বিনিময়ে তুই আমার বোনকে শয়তানের হাতে তুলে দিতে চাস? বল! প্রতিকার করে যায় না, দেশে কোনো আইন আছে। আইন, দেশের কোন আইন দিয়ে তুমি তোমার সকলের স্বপ্ন ফিরে পাবে? দেশের কোন আইন দিয়ে তুমি তোমার গচ্ছিত টাকা ফেরত পাবে? বাবা, তোমার আদর্শে আজ আমি বাস্তবকে জানতে শিখেছি, তার আদর্শেই অন্যায় অবিচারের প্রতিবাদ করতে শিখেছি। তা আমি তোমাকে বলছি বাবা, তুমি বর্ণ পরিচয়ের বর্ণ মালা চিনলে এই মানুষের বর্ণ চিনতে বোধ হয় ভুল করলে বাবা, ভুল। বলিস না,
খুব বাঁচা বেঁচে গেছি এই থাকে মানে মানে খেতে আমার যা ঘরকালে থাক আমার জানটা মানুষের বর্ণনা চিনছে আমার ভুল হয়নি পলাশ, ভুল হয় শুধু মানুষ গড়তে। তাই সারা জীবনে শিক্ষকতা করে গোপালের মতো ছাত্র মনে হদিস পায় না। এই যুগের গোপালে যে কখন রাখাল হয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি পলাশ, বুঝতেও পারিনি। ওর ভালো মানুষের আড়ালে ছিল শয়তানি পতাকার মূর্তি। ও শুধু বকুলকে ঠকায়নি, ঠকিয়ে এসেছে নিজের মাকে, সেনাহীন কর্তব্য পরায়ণ দাদাকে। পলাশ, আমি ওই শয়তানটার পাশে দাঁড়িয়ে মুখোমুখি প্রশ্ন করতে চাই, যে বকুল ফুল হয়ে ফুটেছিল আমাদের শান্তির বাগানে, তাকে কেন মিথ্যের জাল মনে করেছে বিন্তু? বাবা, তোমার প্রিয় ছাত্র গোপাল নীতি আদর্শের গোলা টিপি আমার কণ্ঠস্বর বদলে দিয়েছে। তাই শিক্ষা আর সততার কোনো দাম নেই। না পলাশ না, সময়ের সাথে মানুষ বদলে গেল, শিক্ষার মর্যাদা আজও অমলা। শিক্ষা শিক্ষা তোমাকে কি দিয়েছে বাবা? সারা জীবন শিক্ষকতা করে পেরেছো একমাত্র মেয়ের বিয়ে দিতে, পেরেছো সংসারের দারিদ্রতা দূর করতে, পেরেছো বেকার ছেলের উপার্জনের পথ দেখিয়ে দিতে। স্কুল পাঠ্যের সমস্ত উত্তর জানা থাকলে আমার এই প্রশ্নের উত্তর তোমার জানা নেই বাবা। কারণ যোগ যোগ ভাগ করতে গিয়ে আপনার জীবনে শুধুই ফলার শূন্য। পলাশ, হে বাবা, তাই আজ আমাকে যেতে হবে কলকাতায়। যে বন্ধু বন্ধুত্বের মর্যাদা দিল না, যে ভণ্ড প্রতারক আমার বনি প্রেমের প্রতিদান দিয়েছে চোখের জল, সেই শয়তানকে আমি মুখোমুখি প্রশ্ন করে জিজ্ঞাসা করবো। বড়লোকের মেয়েকে বিয়ে করে সে সুখী হয়েছে কিনা তাই না দাদা? আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমানও আমার নেই। হয়তো ডাক্তারের বউ হওয়ার মতন কোনো যোগ্যতা আমার নেই। তাই বলছি, তোমরা গোপালদাকে তিরস্কার না করে বরং তাকে আশীর্বাদ করো বাবা। ওরা যেন সুখী হয় বাবা। ওকে তুমি বুঝিয়ে বলো দাদা, ও যেন তার হতভাগিনী মাকে ভুলে না যায়, তার দাদাকে যেন কোনোদিনই ভুলে না যায়। মনে হতো ভাগি মা আমার, তোকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নেই। তপ্ত মরুভূমির বুকে এক বুক তৃষ্ণা নিয়ে নিচে জলের আশায় ছুটে মরছি রে মা। ও যেন জল নয় মা, ও শুধু মরুভূমি, মরিচিকা মরুভূমি। বাবা, আবার তুই ক্ষমা করিস মা। এর উপর তুমি ঠিক সময়ে বিয়ে দিতে না পারলে যে কি জ্বালা, তা আমার মতো কন্যাদারগ্রস্ত অসহায় বাবা ছাড়া আর কেউ হতে পারে না। গোপালকে ভালোবেসে আমার শেষ সম্বলটুকু সব শেষ করে দিয়েছি, কিন্তু প্রতিদানে পেলাম বঞ্চনা আর প্রতারণা। না 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 না, আর অপেক্ষা নয়, যে কোনো মূলেই আমাকে তোর বিয়ের ব্যবস্থা করতে হবে। তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো একটা সত্যিকারের মানুষ, যে মানুষ কথা দিয়ে কথা রাখে, যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, যে মানুষ মানুষের দুঃখের ভার নেয়, সেরকম একটা সত্যিকারের মানুষের হাতে তোকে তুলে দেবো না মা, তোকে তুলে দিতে চাই। বাবা, কাঁদো কাঁদো রে হতভাগী, আয় তোর হাসির পাল্লা শেষ। একটুকু তোর বুকটা কেঁদে কেঁদে হালকা করে নে, হালকা করে নে। না দাদা না, কাঁদতে আমি ভুলে গেছি দাদা, কাঁদতে আমি ভুলে গেছি। আমি যে ভুল করে ঝুটা কাঞ্চনকে আমি কাজ মনে করেছিলাম। আমি অমৃত ভেবে ভুল করে আমি গরল পান করেছিলাম। তাই তো এই জীবনে আমি আজ কাঁদতে ভুলে গেছি দাদা, আমি কাঁদতে ভুলে গেছি, আমি কাঁদতে। বকুল,
আমার কথা শুন ওরে বকুল। এটা তুমি কি করলে অদিতি? তোমার বাবা বললো তাতে তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ, এছাড়া আমার কোনো উপায় ছিল না। তুমি বিশ্বাস করো? আমি ভাবতে পারছি না অদিতি যে এইভাবে শেষ হয়ে যাবে আমাদের ভালোবাসা। তুমি ভুল করছো রঞ্জন। ভালোবাসা কখনো শেষ হয় না, ভালোবাসায় মৃত্যু নেই। অদিতি ইস, আমার বিয়ে হয়ে গেছে বলে কিন্তু তোমার আবার সম্পর্ক সে আগের মতো আছে। তবে তবে কি অদিতি? তবে গোপনে, আমি গোপন অবিশ্বাস। তোমার সঙ্গে আমি এতদিন ধরে মেলামেশা করছি, কিন্তু আজও তোমাকে আমি ঠিকভাবে চিনতে পারলাম না অদিতি। তাই বুঝি? বিশেষ করে ওই বাপ ড্যাডির কথা রাখছি না, আমি ওই গায়ের একটা গোপালকে বিয়ে করেছি। তাই বলে আমি আমার ব্যক্তিগত স্বাধীনতাকে বিসর্জন দিইনি। কিন্তু আমার ভালোবাসা নিশ্চয়ই নিশ্চয়ই পূর্ণ হবে তোমার আশা। কিভাবে অদিতি? যেমন করে আয়ান ঘরের রাজা প্রেম করেছিল কৃষ্ণের সঙ্গে। Really? সত্যি অদিতি, তোমার মাথার চুলখানা যদি মুছে ফেলো না, কেউ বুঝতেই পারবে না যে তোমার বিয়ে হয়েছে। তাই বুঝি? অদিতি, এখন তোমার যে সেক্সি ফিগার আছে, অর্থাৎ মুখের মনোমোহিনী হাসি, টানা টানা চোখের চাউনি, পাতলা কোমর, বুকের সবল গঠন, আরো অনেক কিছু, তাতে 20, 30, 40, 50 কেন যে কোনো পুরুষের মাথা ঘুরে যাবে অদিতি। তোমার নিশ্চয়ই না? অবশ্যই তোমার সামনে এমন সুস্বাদু খাদ্য থাকলে তার না লোভ লাগে অদিতি। তাই যদি হয়, তাহলে কাতারের মতো তুমি দাঁড়িয়ে আছো কেন? কি করবো অদিতি? একটু এসো, আমাকে জড়িয়ে ধরো। তোমার বুকে নিঃশ্বাসে আমার সারা শরীরে বেজে উঠুক যৌবনের জল তরঙ্গ।